বন্যায় অবর্ণনীয় দুর্ভোগে লাখ লাখ মানুষ, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাঠাতে হিমশিম অবস্থা। কয়েকটি নদ নদীর পানি এখনো বাড়ছেই। ভারতে বসে শেখ হাসিনার চক্রান্তের বিষয়ে সতর্ক থাকতে হবে বলেছেন মেজর হাফিজ। ছাত্র জনতার হত্যাকারীদের সেনানিবাসে আশ্রয় দেওয়ার সমালোচনা। শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন আর 24 দিন, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন নেই। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন্যায় উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। চরম দুর্ভোগে তারা। প্রত্যন্ত এলাকায় পাঠাতে সমস্যা হচ্ছে ত্রাণ। কয়েক জেলায় পানি নামছে ধীরে। পরিস্থিতি উন্নতির দিকে, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। ঘরে ফেরার অপেক্ষায় আশ্রিতরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনো আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে। মৌলভীবাজারের মনু, জুড়ি ও কুশিয়ারার পানি এখনো বিপদসীমার উপরে। বাঁধ ভেঙেছে 16 জায়গায়। বাড়িঘর ছেড়ে গবাদি পশু সহ আশ্রয় কেন্দ্রে উঠেছেন দুর্গতরা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে তারা। কমেছে জেলার 4টি নদীর পানি। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। আমাদের রাস্তা ডুবে, আমাদের ঘরে বাসার নিচে পানি ঢুকে, আমরা অনেক সমস্যা। পানির মাঝে আবুডুবু খাইতেছে এক হিসাবে। যে জায়গা পানির মাঝে আমি এখনো দাঁড়ানো আছি, আমাকে কেউ খোঁজ খবর নেয় না। পুরা সিরা গুড় আর পানির ভিতরে নড়িয়ে গেছে লোকনাথ মন্দিরে। আমরা বড় কষ্টর মাঝে আছি আজ 5 দিন ধরে। হবিগঞ্জের চুনারুঘাট, বাহুবল, লাখাই সদর সহ 60টি গ্রাম তলিয়ে গেছে। 2 লাখ মানুষ পানিবন্দী। টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্গতরা। ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় কম। চট্টগ্রামে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। জেলার মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের বেশিরভাগ এলাকা থেকে বন্যার পানি নামছে। ঘরে ফিরতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষ। চালু হয়েছে বন্ধ হয়ে যাওয়া সড়ক যোগাযোগ। তবে এখনো কিছু কিছু এলাকায় নৌকায় যাতায়াত করছেন পানিবন্দী মানুষ। কর্ণফুলী, হালদা, শিকলবাহা, শিকল ও সাঙ্গু নদীর পানি এখনো বিপদসীমার উপরে। চলছে ত্রাণ তৎপরতা। কুমিল্লায় বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। নৌকা না থাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। বেড়েছে মানুষের দুর্ভোগ। লক্ষ্মীপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সদর, রামগঞ্জ, কমলনগর, রামগতি ও রায়পুরে পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। ঘরবাড়ি তলিয়ে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তারা। বন্যার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত প্রায় 40,000 মানুষ। ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও ফসলের। বাংলাভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত চালাচ্ছেন দাবি করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আয়না ঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তারা এখনো বহাল তবিয়তে আছে। দ্রুত আয়না ঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারকে মদত দিয়েছিল যে উপদেষ্টা পরিষদ এবং প্রশাসনে আছে তাদের সরিয়ে দেবার দাবি জানান মেজর হাফিজ। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ। আশ্রয় নিয়েছে 622 জন। এরা প্রত্যেকে অপরাধী। তাদের তালিকা প্রকাশ করুন। তালিকা প্রকাশ করতে ভয়ের কি আছে? যারা আয়নাঘর নির্মাণ করেছে, সরকারের উচিত ছিল, প্রতিরক্ষা মন্ত্রী, প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখানো কত ঘৃণিত এই নরপশুর দল, কিভাবে নিরীহ মানুষদেরকে তারা অত্যাচার করেছে, টর্চার করেছে, হত্যা করেছে। কই আয়নাঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না। একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে 45 দিনের বেশি অবস্থান করতে পারবেন না। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গেল 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা যখন ভারতে যান তখন তার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্ট ছিল না। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। ভারতীয় ভিসা নীতি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা ভারতের ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন, তবে তা
৪৫ দিনের জন্য। আজ শেখ হাসিনার ভারতে অবস্থানের ২১ দিন পূর্ণ হলো। এই পরিস্থিতিতে তিনি ভারতে আর বেশি দিন থাকতে পারবেন না বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। শারীরিক আর মানসিক যন্ত্রণায় ওদের বলেছিলাম আমাকে গুলি করে মেরে ফেলো, তারপর লাশ গুম করো, কেউ জানবে না। আয়নাঘরে ৫ বছর ৩ মাস বন্দি থেকে বের হয়ে নিজের অভিব্যক্তি এভাবেই জানিয়েছেন মাইকেল চাকমা। তার মতে নরকের আরেক নাম আয়নাঘর। সেখানে ছিল তার মতো বন্দি অসংখ্য মানুষ, তাদের বাঁচার আর্তনাদ যা চার দেয়ালেই কেঁদে মরেছে। কেমন ছিল সেই আয়নাঘর, কেমন ছিল নির্যাতন, সেই তথ্য জানাচ্ছেন জিয়া খান। আয়নাঘর, যে নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে নির্মমতা, নির্যাতন আর মৃত্যু যন্ত্রণা। প্রাণ নিয়ে বেঁচে আসা মানুষগুলো আয়নাঘরকে বলেছেন নরক। সেখানে কেমন ছিল তাদের অভিজ্ঞতা, সে কথাই শুনব। মাইকেল চাকমা 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে। মাইক্রোবাসে ওঠানোর পরেই বেঁধে ফেলা হয় তার চোখ। তারপরে আমার হ্যান্ড কাপ লাগালো, কালো কাপড়টি চোখ বুঝে একটা জায়গা নিল। ওই জায়গাটা একটা ভারী কিন্তু সেটা দেখে থানার মতো, ভিতরে লক আপ হচ্ছে 3টা। তারপরে ওই লক আপে ঢোকানো হলো। বন্দি জীবনে তাকে রাখা হয়েছিল কয়েকটি গোপন জায়গায়। নিজেও জানতেন না আয়নাঘর কি, যেখানে ছিল আরো অসংখ্য বন্দি। অনেক বড় জায়গা, তো 100 রুম আছে, কয়েকশো রুম। সেখানে আমার মতে কয়েকশো লোক রাখার মতো জায়গা আছে ওখানে। দেখা যায় না, কিন্তু সাইডে যে কান্নাকাটি করে শব্দ শোনা যায়, তাদের যে নামাজ পড়ার শব্দ শোনা যায়। কোনো লোক আমি চিৎকার দিয়ে কান্না করতো, আল্লাহ আল্লাহ করে একটু। তারপরে এসে ওরা তাকে মানে বকাবকি করতো, এই চুপ, চুপ। জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন কতটা ভয়ঙ্কর ছিল সেই বর্ণনা দিলেন তিনি। হাত পেছনে করে বাড়ি দেয়, সামনে চোখ পাটা দেখতে দেয় না, দেখি না। আমি কিছু আন্দাজ করি। কোটা বলার চেয়ারে বসিয়েছিল আমাকে। ওই চেয়ারটা হাতল আছে, হাতল লক দেওয়ার সিস্টেম আছে, পায়েও লক দেওয়ার সিস্টেম আছে। তারপর এখানে পেশিয়ে একটা রশি মাথা থেকে এই পর্যন্ত বেড়ে একদম চেয়ারে নড়াচড়া করে যায় না এভাবে। তো চেয়ারটা একটু ঠেলা দিলে একদম করে রোল করে চেয়ারটা। তো সে আমাকে বলছে, তোমাকে আমি 240 ভোল্টেজের ইলেকট্রিসিটি ভোল্টেজের পুরে ফেলবো, তুমি সত্য কথা বলবো। আমি বলবো কি বলেন না, অসুবিধা নেই, আমি একটু সত্য কথা বলছি। আয়নাঘর থেকে নাকি নরকও ভালো জানান মাইকেল। কোনো রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, আর ওখানে তো বায়ু চলাচলের কোনো নর্মাল যে বায়ু চলাচলের ন্যাচারাল বায়ু চলাচল এটার ব্যবস্থা নাই। কোনো রুমে একটু করে আলো থেকে, ম্যাক্সিমাম রুম একেবারে অন্ধকার। বাতাস তো লাগে না, উপরে লাগানো থাকে ফ্যান, বাতাসটা যায় ওই দিকে, আপনি থাকবেন তো নিচে। হাতুড়ি পেটা দিয়ে কি একটা করে আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম করবে। ফ্যানের শব্দটা দেখবেন একেবারে অন্যরকম হয়ে গেছে, এমন শব্দ করে কোনো সময়। এভাবে আমাকে অনেক মাছ করেছে, একটু ঘুমাতেও দেয়নি। লোহার উপর যে রড যে কষলে, লোহার পাতের উপর রড কষলে যেরকম শব্দটা হয় একদম করে মানে ঘুমানো যায় না। আপনি যখন ভেঙে পড়বেন না, তখন আরও কষ্ট দেয় তারা। নির্যাতন সহ্য করতে না পেরে মাইকেল প্রায়ই বলতেন তাকে মেরে ফেলতে। জীবনের বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। আমি ওদেরকে বলতাম যে আমাকে কেন ডেকেছেন এত কষ্ট দিয়ে, আপনার মেরে ফেলেন না এই জায়গায়। মেরে ফেললে কে দেখবে আমাকে? কেউ দেখবে না। মেরে ফেলে লাশটা গুম করে দেন। ওখানে থাকাটা মানেই অত্যাচার, প্রচুর অত্যাচার করতে ওয়াশরুমে নেওয়ার সময় আমি যদি বলি আমি একটু টয়লেটের চাপ বেশি, একটু প্লিজ নিয়ে যান না, করতে তারা 2-4 ঘন্টা বসিয়ে রাখে। একবার আমাকে মানে খুব মানে বলতে মন চায় না, মানে খুব খারাপ পাবে যে বলছে লুঙ্গির উপর পায়খানা করেন। নির্যাতন করা মুখগুলো দেখেননি মাইকেল, তবে সেসব কণ্ঠস্বর এখনো কানে বাজে তার। একজন ছিল একেবারে মুখোশ পরা, শুধু চোখ দেখা যায়, চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। একজন লোক ছিল এভাবে মাস্ক, ওই যে সাধারণ মাস্ক পরা। লোকটা বয়স বেশি হবে না, 30-এর মধ্যেই হবে। সেও কি বন্দি? না, ও তো ইন্টারোগেশন করতে আসে আমাকে, ওই গুণদর্তা। মানে সে ম্যাক্সিমাম সময় শুরু থেকে শেষ পর্যন্ত সে এসেছিল। না দেখি না, গলাটা শর্টটা শুনলে আমি চিনতে পারবো তাকে। মুক্ত হওয়ার পর থেকে আয়নাঘরের মৃত্যু যন্ত্রণা এখন আর নেই, কিন্তু সেসব দুঃসহ স্মৃতি প্রতি মুহূর্ত দুঃস্বপ্ন হয়ে ছায়ার মতো তাড়া করে মাইকেলকে।
জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ৩৭ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রো রেল। সকাল থেকে নিয়মিত সূচি অনুযায়ী চলছে। যানজটের ভোগান্তি থেকে রক্ষা পেয়ে খুশি মেট্রো রেলের যাত্রীরা। এদিকে মেট্রো রেলকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হবে বলেছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনের অস্থিতিশীল পরিস্থিতিতে মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরের ঘটনায় ১৮ জুলাই বন্ধ রাখা হয় মেট্রো রেল সার্ভিস। টানা ৩৭ দিন বন্ধ থাকার পর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে আবার চালু হলো আধুনিক এই গণপরিবহনটি। উত্তরা থেকে রবিবার সকাল ৭:১০ ছাড়ে প্রথম মেট্রো রেল। সকালে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়ে যাত্রী সংখ্যা। উত্তরা, মিরপুর সহ বিভিন্ন এলাকার মেট্রো রেলের যাত্রীরা এই বাহনটি আবার চালু হওয়ায় বেশ খুশি। যেহেতু মাত্র 2টা স্টেশনের সমস্যা ছিল, তাহলে আরও আগে চালু করা যেত, বাট তারপরও চালু হয়েছে, এটা অবশ্যই সাধুবাদ জানাই। যে কদিন আসা যাওয়া হয়েছিল তখন আসলে ভোগান্তিটা ছিল যে রিক্সা ভাড়া অনেক বেশি ছিল, প্রচুর দুর্ভোগ ছিল। যানজটে 2.5-3 ঘন্টা বাসে লাগতো, বাসের জন্য দাঁড়ানো থাকতো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে। এখন মোটামুটি খুবই ভালো। যাত্রীরা বলেন, দীর্ঘ যানজটের ভোগান্তি এড়াতে নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর আধুনিক এই বাহনের বিকল্প নেই। হঠাৎ করে বন্ধ হওয়ায় বেশ উদ্বিগ্ন ছিলেন নগরবাসী। এত দ্রুততার সাথে চালু করতে পেরেছে ডিটিএমসিলকে আমরা খুব ধন্যবাদ জানাই। আসলে ওই সময় সরকার চেয়েছিল এই মেট্রো রেল দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার জন্য, আসলে ওইটা সঠিক ছিল না। বিগত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল মেট্রো রেল চালু করতে বছরখানি সময় লাগতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 15 দিনের মধ্যেই চালু হলো মেট্রো রেল চলাচল। সড়ক পরিবহন উপদেষ্টা সকালে এটি পরিদর্শনে গিয়ে বলেন, বন্ধ 2টি স্টেশন শিগগিরই চালু করতে জাপানি প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করছেন। এই মেট্রো রেলটা আজকে চালু হলো, কিন্তু 17 তারিখে চালু করার ওনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু মেট্রো রেলের কিছু দাবি দেওয়ার কারণে এইটা তখন তারা চালু করতে দেন নাই। আমি মনে করি তারা এটা খুব একটা অন্যায় কাজ করেছেন। তো এইটা একটা সামাজিক সম্পদ, এবং এই যে এটা যে এতদিন যে লাগলো, এটা কাজটা মোটেই তারা ভালো করেন নাই। ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন দুটিতে থামবে না এই ট্রেন এবং যাত্রী সেবাও আপাতত বন্ধ থাকবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য 2 দিনের বেতনের সমপরিমাণ 5 কোটি টাকা প্রদান করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাসহ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা উপশাখার মাধ্যমে এই ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়েছে ব্যাংকটি। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোন ও শাখা প্রধান এবং উপশাখা ইনচার্জ বৃন্দের অংশগ্রহণে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ডেভেলপমেন্ট উইং প্রধান AKM মাহবুব মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডমিশন ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হুসেইন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল ফায়েজ মোহাম্মদ কামাল উদ্দিন। ইতোপূর্বে এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও ইসলামী ব্যাংকের কর্মীরা দুর্গতদের পাশে ছিল বলে জানানো হয় সভায়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বন্যার অবর্ণনীয় দুর্ভোগে লাখ লাখ মানুষ, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাঠাতে হিমশিম অবস্থা, কয়েকটি নদ নদীর পানি এখনো বাড়ছেই। ভারতে বসে শেখ হাসিনার চক্রান্তের বিষয়ে সতর্ক থাকতে হবে বলেছেন মেজর হাফিজ। ছাত্র জনতার হত্যাকারীদের সেনানিবাসে আশ্রয় দেবার সমালোচনা। শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন আর 24 দিন, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।